তো শিক্ষার্থীরা আমরা যেখানে ছিলাম, তো দেখো কুইক অ্যাক্সেস টুলবার। তো আমার এখান থেকে যেটা দরকার আমি সেটার উপর টিক মার্ক করলেই আমার কুইক অ্যাক্সেস টুলবার এখানে শো করবে। আর আমি যদি ক্লিক করে টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে আমার এখানে কুইক অ্যাক্সেস টুলবারে শো করবে না। তো আমরা আমাদের প্রয়োজন মতন আমাদের যেগুলো দরকার সেইগুলো কুইক অ্যাক্সেস টুলবারে এনে রাখবো। তাহলে এরপরে আসলো আমাদের ফাইল। তো এই ফাইল হচ্ছে যেগুলো আপডেট ল্যাপটপ বা পিসি সেগুলো থাকে, ব্যাকডেট অনেক পিসিতে এখানে অফিস বাটনের অপশন থাকে। তো ফাইল এবং অফিস বাটন দুইটার কাজই একই। তো আমরা এখন শিখবো আসলে ফাইল বা যে ট্যাব এর মাধ্যমে আমরা কী কী করতে পারি। তো আমরা ফাইলের মধ্যে যখন ক্লিক করলাম প্রথমে আছে ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখি। দেখো ইনফোর মধ্যে যখন আমি প্রথমে যাব, আমি যে এইখানে বাগেরহাট এবং সদর দুইটা ওয়ার্ড একটা ডকুমেন্টের মধ্যে লিখছি, তো তার এইখানে যে ইনফো কতটুকু কোন সময় করছি, কয়টা পেজ, কয়টা ওয়ার্ড, সাইজ কতটুকু, সব ইনফোর মধ্যে দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে ওইখান থেকে বাদ দিয়ে নতুন একটা পেজ আনতে। তো সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করে লাগবে কি নিউ। তো আমি নিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো আমার কাছে প্রথমের মতন একটা বক্স আসলো। আমি সেখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, করলে আমার এখানে নতুন করে আবার একটা পেজ আসলো। তো এটা যেগুলো নতুন একটা পেজ কীভাবে আমরা এখানে আনবো সেইটা। তো এটা আনার পরে আমি এইখানে আবার লিখলাম বাগেরহাট। তো আনার পরে এই বাগেরহাট লেখাটাকে আমি সেভ করতে চাই, তাহলে কীভাবে সেভ করব? ফাইলের মাঝে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আছে সেভ। তো আমি সেভের মাঝে ক্লিক করলাম। সেভের মাঝে ক্লিক করলে আমার এখানে দিস পিসি নামে অপশন আসলো। আবার অনেক পিসি আছে সেখানে দিস পিসি অপশন না এসে সরাসরি তোমাকে সেভের জায়গায় নিয়ে যাবে। তো আমি ব্রাউজার মাঝে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক দেখো আমি এটা কোথায় সেভ করতে চাই আগে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার এই লেখাটাকে ডকুমেন্টের মধ্যে সেভ করতে চাই। তো প্রথমে হচ্ছে আমি ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিলাম। ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি তো ডকুমেন্টের মাঝে এই বাগেরহাট কাটার নাম দিতে চাই। তো আমি এখানে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আমি এটার নাম দিলাম হচ্ছে এ বি। এই নামে আমি ডকুমেন্টের মাঝে সেভ করতে চাই। তাহলে ডকুমেন্ট সিলেক্ট করলাম, ফাইলের নাম দিলাম। দেওয়ার পরে দেখো নিচে একটা অপশন আছে সেভ। আমি সেভের মধ্যে ক্লিক করলাম। তাহলে এই বাগেরহাট এই লেখাটা আমার কম্পিউটারে ডকুমেন্টের মাঝে এবি নামে সেভ হয়ে গেল। তো আমি ঠিক কীভাবে এখন এইখান থেকে আমি নতুন আর একটা পেজ নিলাম। নেওয়ার পরে আমি ফাইলের মাঝে গেলাম। যাওয়ার পরে এখন আমি যেটা এবি নামে সেভ করছিলাম ঠিক সেই ডকুমেন্টটা ওপেন করব। তো ওপেন করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ওপেনে। ওপেনে যাওয়ার পরে ঠিক আমি আবার ব্রাউজার মধ্যে যাব। যাওয়ার পরে আমি সেভ করেছিলাম ডকুমেন্টের মধ্যে, তাহলে আমি চলে আসবো ডকুমেন্টের মধ্যে। ডকুমেন্ট সিলেক্ট করার পর আমার এখানে ডকুমেন্টের মধ্যে যা যা আছে সব শো করবে। তো আমি এমএস ওয়ার্ডে যে বাগেরহাট লেখাটা ওটা এমএস ওয়ার্ডে এবি নামে সেভ করেছিলাম। তো আমি আগে এবিটাকে সিলেক্ট করব। তাহলে দেখো ডকুমেন্টের মধ্যে সেভ করেছিলাম, তো আগে ডকুমেন্ট সিলেক্ট করলাম। এরপরে এই যে এমএস ওয়ার্ডে যেটা আমি সেভ করেছি সেটা ডব্লিউ নামে একটা সিম্বল দেওয়া আছে। তো আমি সেটা সিলেক্ট করলাম, আমার যে ফাইলের নামটা সিলেক্ট করার পর দেখো এখানে ওপেন নামে অপশন আছে। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। দিলে দেখো আমি যে বাগেরহাট যে লেখাটা ডকুমেন্টটা একে এবি নামে সেভ করেছিলাম, আমি ওপেনের মাধ্যমে এটাকে আবার ওপেন করলাম। তো কোনো সেভকৃত ডকুমেন্টকে এভাবেই ওপেন করতে হয়। তো দেখি এরপরে কি আছে। এরপরে আমাদেরকে এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ। তো আমরা একবার সেভ করার পর পুনরায় সেভ করা যাবে না। তো সেভ অ্যাজ করা যাবে কিভাবে? আমরা ফাইলের মাঝে বা অফিস বাটনের মধ্যে ক্লিক করব, সেখান থেকে সেভ অ্যাজে যাব। যাওয়ার পরে এখানে ব্রাউজে যাব। যাওয়ার পরে এইখানে এসে আমাদেরকে দেখতে হবে যে আমরা আগেরবার ডকুমেন্টের মাঝে সেভ করেছিলাম। তো আমরা যদি এখন সেভ অ্যাজ ব্যবহার করব, আমি যদি ডাউনলোড এর মাঝে সেভ করতে চাই, এখন ডাউনলোড আমাকে ক্লিক করতে হবে। আগেরবার আমি ডকুমেন্টের মাঝে এবি নামে সেভ করেছিলাম, এখন আমি যাচ্ছি এবি নামে সেভ করব না। তাহলে আমি ফাইল নামটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব এবং মনে করো আমি চাই যে ডবল বি এই নামে সেভ করতে। কিসের মাঝে? ডাউনলোডের মধ্যে। তো আমি ডাউনলোড সিলেক্ট করে ফাইল নেম দিলাম ডবল বি দিয়ে এটাকে সেভ করে দিলাম। তো আমার এই বাগেরহাট লেখাটা দুই জায়গায় সেভ হলো। সেভ দিয়ে সেভ করছি ডকুমেন্টের মধ্যে এবং সেভ অ্যাজ দিয়ে সেভ করছি ডাউনলোডের মধ্যে। তো আমি আবার ফাইল অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে যেহেতু সেভ করে তো ডকুমেন্টকে যদি আমি ওপেন করতেছি তাহলে তোমাকে ওপেনে ক্লিক করতে হবে। তো আমি ওপেনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্রাউজে গেলাম। তো আমি সেভ করেছি হচ্ছে
ডাউনলোডে। তো আমি ডাউনলোডের মাঝে ক্লিক করলাম। দেখো ডাউনলোডের মাঝে ক্লিক করলে ওই বাগেরহাট লেখাটাকে আমি কী নামে সেভ করছিলাম, বিবি। তো আমার বিবি নামে যে ফাইল নেমটা চলে আসলো এবং দেখো MS ওয়ার্ডের যে সিম্বলটা সেটাও কিন্তু আসলো। তো আমি বিবির উপরে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ওপেন করলাম। ওপেন করলেও দেখো এই যে বাগেরহাট লেখাটা আমার পেজে সে ওপেন হয়ে গেল। তো আমরা যে কোনো লেখাটাকে একবার সেভ করতে পারবো এবং ওই একই লেখাকে একই নাম বা ভিন্ন নামে ভিন্ন জায়গায় সেভ করতে হলে আমাদেরকে ফাইল থেকে সেভ অ্যাজটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সেভ অ্যাজের কাজ। তো শিক্ষার্থী, এখান থেকে আমরা কীভাবে নতুন একটা পেজ আনবো শিখলাম, কীভাবে সেভকৃত ডকুমেন্ট ওপেন করবো শিখলাম, একটা নতুন ডকুমেন্টকে কীভাবে সেভ করব, একই ডকুমেন্টকে ভিন্ন নামে একই জায়গা বা ভিন্ন জায়গায় কীভাবে সেভ করবো সেভ অ্যাজের মাধ্যমে সেটা দেখলাম। তো এরপরে আমাদের এখানে একটা অপশন আছে প্রিন্ট। তবে যখন আমরা প্রিন্ট আসলে করব তখন আমরা প্রিন্টের কাজটা ভিডিও তোমাদেরকে দিব। তো এরপরে দেখো এখানে একটা অপশন আছে ক্লোজ। যখন আমি ক্লোজে ক্লিক করব তখন আমার পেজটাই ক্লোজ হয়ে যাবে। দেখো আমি ক্লোজে ক্লিক করলাম, আমার পেজটা ক্লোজ হয়ে আমার সামনে নতুন একটা পেজ চলে আসলো। তো আশা করি তোমরা সবাই মোটামুটি ফাইলের মাঝে যে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এবং ক্লোজ এই অপশনগুলোর কাজ বুঝতে পারছো। উইন্ডোজ ভেদে এখানে ভিন্ন ভিন্ন অপশন থাকতে পারে। তো এইটা তো হলো ফাইল, কুইক অ্যাক্সেস টুলবার, আমাদের স্ট্যাটাস বার আর আমাদের এখানে জুম বার। তো এরপরে এসে দেখো এখানে লেখা আছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। তো এইগুলো প্রত্যেকটার নাম হচ্ছে ট্যাব। তো আমরা বর্তমানে অবস্থান করতেছি হোম ট্যাবের মধ্যে। হোম ট্যাবের কোথায়? এই দেখো বাম থেকে ডান পাশে যে জায়গাটুকু আছে এর নাম হচ্ছে একটা রিবন। সেই রিবনের মধ্যে প্রথম যে বক্সটা আছে তার নাম হচ্ছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের মধ্যে আমাদের অপশন আছে কি কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার। তো এইগুলো দিয়ে আমরা কী করতে পারি? তো সাপোজ আমি এখানে লিখলাম বাগেরহাট। বাগেরহাট লেখার পরে আমরা যদি কাট কপি করতে চাই তো প্রথমে কাজই হচ্ছে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা লেখাটাকে কীভাবে সিলেক্ট করব? দেখো বাগেরহাটের পরে আমাদেরকে কিন্তু এখানে কারসার নেই। আমরা ঠিক বাম পাশ থেকে মাউসের বাম পাশ চেপে ধরে লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। লেখাটা যখন সিলেক্ট হবে এখানে একটা শ্যাডো হয়ে যাবে। তো শ্যাডো হওয়ার পরে দেখো কাট কপি এটা কিন্তু হাইড ছিল, যখনই আমি লেখাটাকে সিলেক্ট করছি তখন এটা আনহাইড হয়ে গেছে। তো আমি কপির উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমার শ্যাডোটা কিন্তু কপি করার পর যায়নি। তো আমি কি করব? এই পেজের ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার শ্যাডোটা কিন্তু চলে গেছে এবং লেখাটাও কপি হয়ে গেছে। তো আমি এখন কি করব? পেস্ট করব। পেস্ট করার জন্য এই যে পেস্টের উপরে যে বক্সটা আছে আমি এর উপরে ক্লিক করব। যতবার ক্লিক করব আমার এই বাগেরহাট লেখাটা ততবার পেস্ট হবে। তো এইগুলো পেস্ট হওয়া। এখন আমি চাচ্ছি যে কপি করছি বাট এই লেখাটা আমার এখানে প্রয়োজন নাই, আমি হচ্ছে কাট করব। তো সেটা কীভাবে? আমার লেখাটাকে প্রথমে সিলেক্ট করার পর যে কাট অপশন আছে কাট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখো লেখাটা কিন্তু এখানে নেই, কাট হয়ে গেছে। কাট হওয়ার পর আমার কি করব? পেজের যেইখানে আমার ওই লেখাটা নেওয়ার প্রয়োজন হবে সেইখানে যে আমি মাউসের লেফট সাইডে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে কার্সারটা সেখানে আসবে। ঠিক কপির করার পর আমি যেভাবে পেস্ট করেছিলাম কাট করার পরেও ওই একইভাবে পেস্ট বক্সের উপরে যে আমি ক্লিক করব, যতবার ক্লিক করব ততবার আমার লেখাটা পেস্ট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যে কোনো লেখাকে সিলেক্ট করে আমরা কাট কপির মাধ্যমে পেস্ট করতে পারি। তো আমরা তো এখন কাট কপি পেস্ট করা শিখলাম। এরপর আমাদের ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে এখানে। তো আমরা এটার কাজ শেখার আগে আমাদের যে ফন্ট বক্স আছে আমরা এই ফন্ট বক্সের কাজটা শিখব। তো ফন্ট বক্সের মধ্যে যেগুলো আছে আমরা লেখার মাধ্যমে প্রত্যেকটার সাথেই পরিচিত হব। তো আমি এখানে আবার পুনরায় বাগেরহাট লিখলাম। লেখার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে যে অপশনটা আছে এই যে ক্যালিবারের বডি দেওয়া আছে এর অপশনের মধ্যে ক্লিক করলে দেখো আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এগুলো হচ্ছে আমাদের ফন্ট স্টাইল। তো আমরা এখানে মাউস স্ক্রল করলে দেখো অনেক ধরনের ফন্ট স্টাইল আছে। আমাদের যে স্টাইলটা পছন্দ আমরা শুধু সেটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লেখাটা সেই স্টাইলই হয়ে যাবে এবং এই স্টাইলের নামটাও ঠিক আমাদের ফন্ট বক্সের এখানে শো করবে। এইগুলো হচ্ছে ফন্ট। আমাদের যে ফন্ট দরকার আমরা শুধু সেই সেম ফন্টের উপরে নিয়ে লেখাটার প্রথমে সিলেক্ট করব।
এরপরে ফন্ট বক্সের ড্রপ ডাউনে অর্থাৎ অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে যে ফন্ট আমার পছন্দ আমি ঠিক ওই ফন্টের উপরে যে মাউসের লেফট ক্লিক করব ফন্টটা ঠিক ওই অনুরূপ হয়ে যাবে। দেখো তার ডান পাশে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে লেখার সাইজটাকে বড় এবং ছোট করা। তো আমাদের এখানে আছে 11। তো আমরা এখানে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে দেখো আমাদের এখানে আরও অনেক অপশন আছে 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28। তো আমার যে সাইজটা দরকার আমি সেই সাইজের উপরে কারসার নিয়ে মাউসের লেফট সাইডকে ক্লিক করব। ক্লিক করলে আমার লেখাটা সেই সাইজ হয়ে যাবে। তো দেখো আমাদের এই বাগেরহাট লেখাটা হচ্ছে ফন্টের সাইজ 48, এখানে ফন্টের সাইজ 48 দেখাচ্ছে। এরপরে আমরা ঠিক নিচে এখানে এসে দেখতে পারবো লেখা আছে বি। তো আমরা লেখাটাকে প্রথমে যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর বির উপরে যখন ক্লিক করব তখন আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে। এরপরে ডান পাশে আছে আই। এই আই সিম্বল দ্বারা বোঝায় ইটালিক। ইটালিকের কাজটা কি লেখাটাকে ঠিক ইটালিকের মতন একটু ডান দিকে বাঁকা করে দেওয়া। তো আমি ইটালিকে করার পর দেখো বাগেরহাট লেখার যে প্রত্যেকটা অ্যালফাবেট এটা কিন্তু ডান দিকে বাঁকা হয়ে গেছে। তার পাশে যে অপশনটা আছে এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের কাজ কি লেখার নিচে আন্ডারলাইন দেওয়া। তো আমরা এখানে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করব, দেখো অনেক ধরনের আন্ডারলাইন দেওয়া আছে। আমাদের ঠিক যেটা প্রয়োজন তার উপর আমরা কারসারটা নিয়ে লেফট ক্লিক করব, তাহলে আমাদের লেখাটাই আন্ডারলাইন হয়ে যাবে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এই লেখাটার উপর ক্লিক করো, করার পরে দেখো আমাদের এইখানে কারসার যখন নিয়ে যাব তখন এখানে আমাদেরকে অপশনটার নাম শুনবে, সেটা হচ্ছে ফন্ট কালার। অর্থাৎ আমরা এই যে বাগেরহাট লিখছি এই ফন্টটাকে কালার করব কিভাবে, এইখানে যে অ্যারো চিহ্ন আছে এর মধ্যে ক্লিক করব। এরপরে আমাদের ঠিক যে কালারটা পছন্দ সেই কালারের উপর কারসারটা নিয়ে মাউসের লেফট ক্লিক করব, করলে আমাদের এই ফন্টটা বা ওয়ার্ডটা সেই কালার হয়ে যাবে। তার পাশেই আছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইটের কাজ হচ্ছে কি লেখার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করা। তো আমরা এখানে আলোচনার মধ্যে ক্লিক করে আমার ঠিক যে কালারটা দরকার সেই কালারের উপরে আমরা মাউসে লেফট ক্লিক করব, করলে লেখার ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা চলে আসবে। তো শিক্ষার্থীরা এরপরে কি করা যায় দেখো আমাদের এখানে দুটো অপশন আছে, ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। তো এর সাহায্যেও কিন্তু আমরা ফন্টের সাইজকে বড় এবং ছোট করতে পারি। সেজন্য প্রথমে আমাদেরকে লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা লেখাটাকে ইনক্রিজও করতে পারবো ডিক্রিজও করতে পারবো আমরা আমাদের ইচ্ছা মতন। তো এরপরে আমরা যে লেখাটাকে যে ফরম্যাটিং করছি, যে কালার করলাম, টেক্সট হাইলাইট করলাম, ইটালিক করলাম, বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, এই ফরম্যাটিংগুলো যদি আমি না রাখতে চাই তাহলে দেখো আমাদের এখানে একটা ক্যাপিটালে একটা স্মলে এটা হচ্ছে আমাদের কেজ অপশন, ঠিক তার পাশে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। তো লেখাটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি ক্লিয়ার ফরম্যাটিংয়ের উপরে মাউসের লেফট কি ক্লিক করি তাহলে দেখো আমাদের কিন্তু লেখাটা পূর্বের অবস্থায় হয়ে যে ফন্ট সাইজ 11 হয়ে গেল এবং সব ফরম্যাটিংগুলো চলে গেল। তো আমি এখানে যে লেখাগুলোর ফন্ট সাইজটা একটু বড় করে দিই, দিলে কিন্তু দেখো আমার সব গেছে কিন্তু টেক্সট হাইলাইট কালারটা যায়নি। তো আমি টেক্সট কালার হাইলাইটকে বাদ দিতে চাই, সেজন্য লেখাটাকে সিলেক্ট করতে হবে, এখানে টেক্সট হাইলাইট কালারে যেতে হবে। তারপরে দেখো লেখা আছে নো কালার, আমি নো কালারও ক্লিক করলেই এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে যাবে। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে বাদ দিতে পারবো। এখন আমি লেখাটাকে সিলেক্ট করছি, এখানে যে ফন্ট একটা কালার দিচ্ছি গ্রিন, এখন গ্রিন হয়ে আছে, আমি যাচ্ছি এই লেখাটাকে রেড করব। তাহলে কি করব সিলেক্ট করব, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে আমি রেড দিব, তাহলে লেখাটা রেড হবে। এখন আমি চাচ্ছি এটা কোনো কালারই থাকবে না, পুরো যেভাবে ব্ল্যাক ছিল ব্ল্যাকই থাকবে। তাহলে কি করব লেখাটাকে প্রথমে সিলেক্ট, অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে এখানে অটোমেটিক আছে, অটোমেটিক ক্লিক করলে আমার লেখাটা পূর্বের নাই হয়ে যাবে। তো এখন আমরা অন্য অপশনের কাজ শিখব, সেই জন্য হচ্ছে আমি এই লেখাটাকে মুছে দিলাম। দেওয়ার পরে আমরা অনেক সময় দেখতে পারি যে কোমল পানির উপরে ছাড় দেওয়া থাকে, যেমন 15 টাকা, তারপর নিচে এসে এন্টার দিয়ে লিখলাম আমি 10 টাকা। এখন এই 15 লেখাটাকে আমি কেটে দেবো, মানে এর মাঝখানে একটা দাগ দিব। তাহলে আমাকে কি করতে হবে, এই 15 লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এরপরে দেখো এখানে লেখা আছে ABC, তার মাঝখানে একটা দাগ, এটার উপরে যখন আমি কারসর নেব একটা নাম আসবে, তার নাম হচ্ছে স্ট্রিক থ্রো। তো আমি স্ট্রিক থ্রোর উপরে যখনই ক্লিক করব তখন দেখতে পাবো যে লেখাটাকে কেটে গেছে। তো
অমক কমল পানীয়র স্টিকারের গায়ে এরকম লেখা থাকে যে 15 টাকা ক্রস করে দিয়ে 10 টাকা, অর্থাৎ তাকে 5 টাকা ছাড় দিয়ে লেখা হয়েছে। তো এই মাঝখানে দাগ ব্যবহার করার জন্য আমাদেরকে স্টিক থ্রো ব্যবহার করতে হবে। তো আমরা যদি স্টিক থ্রো বাদ দিতে চাই তাহলে লেখাটা সিলেক্ট করব, স্টিক থ্রোকে উঠিয়ে দেব, তাহলে আমাদেরকে আর স্টিক থ্রো থাকবে না। তো স্টিক থ্রো থাকার পরে আমাদের এখানে আরও দুটো অপশন আছে, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো আমরা যারা ম্যাথমেটিক্সে লগ করেছি এটা দিলে তাদের জন্য বুঝতে সুবিধা হবে। লগ লেখার পর সাবস্ক্রিপ্টে যখন ক্লিক করব তখন দেখো এটা আমাদের বেজ হিসেবে আসবে, তখন আমি লিখবো 1 আর 0, তখন এটা বেজ হিসেবে আসলে। আর যখন আমার পাওয়ার হিসেবে দরকার তখন আমি ডাইন পাশে যে অপশন দেখো লেখা আছে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এটা ঠিক পাওয়ার হিসেবে কারসারটা থাকবে, তখন আমি যেটা লিখবো সেটা পাওয়ার হিসেবে লেখা হবে। এখন আমি যদি চাই স্বাভাবিকভাবে লেখাটা হবে, পাওয়ারেও হবে না বেজেও হবে না, তখন আমি এই সুপারস্ক্রিপ্টটাকে আনসিলেক্ট করে দিব, করে দিলে দেখো এখন আমি যেটাই লিখি না কেন সেটা পাশাপাশি লেখা হবে। তো এভাবে এইটাই হচ্ছে ফন্ট বক্সের মধ্যে আমাদের যে কাজগুলো যাওয়ার পরে আমাদের এখানে আরও একটি কাজ আছে, সেই কাজটার নাম হচ্ছে কেজের কাজ। তো কেজের কাজটা মূলত আসলে কি, আমরা একটা ওয়ার্ড সেন্টেন্স লিখলেই পুরো যে কেজের মাঝে 5টা অপশন আছে সেই 5টা অপশনই করতে পারবো। তো আমি এখানে লিখলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো আমি একটা সেন্টেন্স দিয়েই কেজের কাজটা দেখাবো যে আসলে কেজ দিয়ে কি করা হয়। তো প্রথমে আমাকে লেখাটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যখন এই কেজ অপশনের মধ্যে যাব তো আমাদের প্রথমে আছে সেন্টেন্স কেস। তো সেন্টেন্স কেসের কাজ কি, একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় এবং বাকি সবগুলো অক্ষর থাকবে ছোট। তো আমি সেন্টেন্স কেসে ক্লিক করে দেখো এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় আর বাকি সবগুলো অক্ষর ছোট। আমি সিলেক্ট করা অবস্থায় আবার কেজের মধ্যে ক্লিক করে যখন লোয়ার কেজ অপশন আছে এই লোয়ার কেজের উপর ক্লিক করব, তখন আমার প্রত্যেকটা অ্যালফাবেট ছোট হয়ে যাবে। আমি লোয়ার কেসে ক্লিক করলাম, দেখো আমার এইখানে যতগুলো অ্যালফাবেট আছে প্রত্যেকটা ছোট হাতের হয়ে গেল। আমি সিলেক্ট থাকা অবস্থায় আবার চেঞ্জ কেসের উপরে ক্লিক করলে এখানে আপার কেস আছে, আপার কেস মানে এই সেন্টেন্সটার প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। তো আপার কেসে সিলেক্ট করলাম, দেখো এই সেন্টেন্সের প্রত্যেকটা অ্যালফাবেট বড় হাতের হয়ে গেল। আমি আবার অ্যারো চিহ্ন অনুযায়ী তারপরে যে 4 নাম্বার অপশন আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে বাকি সবগুলো ছোট হবে। তো আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ক্লিক করলাম, দেখো বাংলাদেশের বি বড় হয়েছে, ইজের আই বড়, এ স্মলের এস বড়, কান্ট্রির সি বড়, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়েছে এবং পরবর্তী অক্ষরগুলো অর্থাৎ অ্যালফাবেটগুলো ছোট হয়েছে। আমি সিলেক্ট করা অবস্থা আবারও যদি অ্যারো চিহ্নে ক্লিক করি সর্বশেষ যে অপশনটা আছে নাম হচ্ছে টুগল কেস। তা টুগল কেসের কাজ কি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে ছোট করা এবং বাক্য অক্ষরগুলোকে বড় করা। তো আমি টুগলের উপরে ক্লিক করলাম, দেখো যে এই বাংলাদেশ এই ওয়ার্ডটার প্রথম অক্ষরটাকে ছোট করছে, বাকি সব অক্ষরগুলো বড়। ইজের প্রথম অক্ষর ছোট পরেরটা বড়, স্মলের প্রথম অক্ষরটা ছোট বাকি সবগুলো বড়, কান্ট্রি এর প্রথম অ্যালফাবেটটাও ছোট বাকি সবগুলো বড়। এইগুলো হচ্ছে আমাদের কেজের কাজ। এর পাশাপাশি আর একটা আছে সেটার নাম হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো আমি ড্রপডাউনের মধ্যে ক্লিক করলে দেখো এখানে কিছু শ্যাডো আছে। তো আমি ঠিক লেখাটা সিলেক্ট করা অবস্থায় যেভাবে যে শ্যাডোর উপর থেকে আমি নিয়ে যাচ্ছি আমার লেখাটাও ঠিক সেই শ্যাডো অনুযায়ী হয়ে যাচ্ছে। তো দেখো আমি এখানে যে গ্রেডিয়েন্ট ফিল ব্লু অ্যাসেন্ট অন রিফ্লেকশনের উপরে ক্লিক যখন করব তখন ঠিক এই অনুযায়ী আমার লেখাটাও শ্যাডো হয়ে যাচ্ছে। তো আমাদের ফন্ট বক্সের অনেকের আপডেট পিসিতে এই টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি থাকে, অনেকের থাকে না, তবে বাকি যে অপশনগুলো আছে এইগুলো প্রায় সবই থাকে। তো আমরা এই একটা অপশন বাদে বাকি সবগুলি ফন্ট বক্সে পাবো। তো আশা করি তোমরা ফন্ট বক্সের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো।